দুপুর দুপুর গ্রামের পাঠশালা থেকে বাড়ি ফিরেছে মধু আর কমল। হঠাৎ আকাশটা মেঘে ঢেকে যায় বলে ঘড়িতে সময় না দেখলে বোঝবার উপায় নেই তখন দুপুর না সন্ধ্যা হয়ে গেছে। বাইরেটা তখন এতটাই অন্ধকার, ঘরের ভেতরটাও গুটগুটে অন্ধকার। খোলা জানলাটা দিয়ে দাঁড়িয়ে দেখি ঝড়ের বেগে ছুটতে ছুটতে আসছে টুকলু মামা। মামাকে দেখে আমরা আর মা একেবারে অবাক। এই আবহাওয়ায় কোথা থেকে আগমন হলো মামার? বাবা তখনও অফিস থেকে ফেরেনি। বাবার জন্য একটু আধটু চিন্তা মাঝে করছে না তা নয়, তবু টুকলু মামা যখন এসে গেছে কিছু একটা উপায় করা যাবে। মা বেশ নিশ্চিন্ত হয়ে ডাকলো, আয় টুকলু, আয় আয় আয়। টুকলু মামা মার ছোট ভাই, মামাকে নাম ধরেই মা ডাকে। এই দুর্যোগে কোথা থেকে আসছিস? একটা খবর দিয়ে তো আসবি, তাহলে তোর জামাই বাবুকে বলতাম আর ছুটি নিতে। ঘরে ঢুকতে ঢুকতে টুকলু মামা বলল, বেরিয়েছিলাম তোমাদের খোঁজ খবর নিয়ে যাব বলে, অনেকদিন এদিকে আসা হয়নি, তাই খবরও নেই। কিন্তু পথে যা মেঘ করলো আর কি বলবো, অথচ আজই ফিরে যেতে হবে বাড়িতে। এই কথা শুনে মধু আর কমল বলে উঠল, না মামা, তোমার আজকে ফিরে যেতে হবে না, আজ তোমাকে থাকতেই হবে। না না, আজকে আমাকে যে ফিরতেই হবে। মা শুনে বলল, টুকলু কি বলিস বলতো? এই ঝড় জলে তোকে একেবারেই চাচ্ছি না, তার থেকে বরং একবার এগিয়ে গিয়ে দেখ তো তোর জামাই বাবু ফিরছে কিনা। মামা তখনই রাজি হলো। তখন বাইরে বৃষ্টিটা শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে। একটা ছাতা নিয়ে মামা চলল স্টেশনের দিকে। মামাকে অবশ্য বেশি দূর যেতে হলো না। স্টেশনের অনেক আগেই বাবার সাথে দেখা হয়ে গেল মামার। তখন সন্ধ্যের অন্ধকারটা নামছে একটু একটু করে, পথে আলো নেই। বাবা আর মামা দুজনে ঘরে ঢুকল। চারপাশ অন্ধকার, শুধু ঘরের হ্যারিকেনের টিমটিমে আলো এখন ভরসা। এমন আবহাওয়ার কল্যাণে বেশ ঠান্ডা আমেজ বজায় রয়েছে। কমল বলে উঠল, মামা, তোমার গল্প তো কতদিন শুনিনি, একটা গল্প বেশ জমিয়ে বলো না গো। শেষ পর্যন্ত মামা তাদের আবদার রাখল। বাড়ি ফিরে যাওয়ার হলো না তার। ঘরে থাকা মুড়ি চানাচুর আর পাঁপড় ভাজা দিয়ে সন্ধ্যের টিফিনটা সেরে এক সময় শুরু হলো মামার গল্প। এই কথা আজ থেকে প্রায় 5-7 বছর আগেকার কথা। শিবা, আমার বন্ধু তরুণ, বলল তাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা। ও কটা দিন ছুটি পেয়েছে কাজ থেকে, তাই একবার কয়েকটা কাজ নিয়ে গ্রামে গিয়ে কাটাবে বলে ঠিক করেছে। তবে সেখানে থাকার মধ্যে ছোট কাকা ছাড়া সবাই গত হয়েছে। তারও অনেক বয়স, তাই সঙ্গে আমি যদি যাই তবে এই যাত্রাটা ভালো জমবে। আমার হাতে সে সময় তেমন কাজ না থাকায় আমিও রাজি হয়ে গেলাম। এই প্রস্তাবে আমিও খুশি হয়েছিলাম। কিছুদিন গ্রামের বিশুদ্ধ জল হওয়ায় শরীরটাও ভালো হবে। আমরা গোছগাছ করে রওনা হলাম। আমাদের ট্রেন যখন স্টেশনে থামলো তখন সন্ধে নেমে এসেছে। স্টেশন থেকে বেরিয়ে একটা ভ্যান রিক্সা আমরা পেয়ে গেলাম। ভ্যানে উঠে আমাদের যাত্রা শুরু হলো। রাস্তার দুধারে পুকুর, ধান ক্ষেত, কাঁচা পাকা বাড়ি চোখে পড়ছে। ঝিঝি পোকাও বন্য জীবের ডাক একসাথে মেতে উঠেছে। রাস্তার দুধারে
ঝোপের মাঝে জোনাকিরা ছুটে বেড়াচ্ছে। সব মিলিয়ে রাতটাকে তারা আরও রহস্যময় করে তুলেছে। ভ্যানে বসে বসে তরুণ আমার উদ্দেশ্যে বলল, কিরে, ভয়টায় পাচ্ছিস না তো? চারপাশটা এত অন্ধকার দেখে। না না, ভয় কেন পাবো? আমার তো বেশ ভালোই লাগছে এমন পরিবেশ। বুঝলি, পেটে খুব জ্বালা উঠেছে। সে কোন সকালে বেরিয়েছি, কাকাকে তো জানানো হয়নি যে আমরা যাচ্ছি। কি জানি গিয়ে খাবার দাবার কিছু জুটবে কিনা। চল না একবার গিয়েই দেখা যাক। এসব কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম। এমন সময় ভ্যানটা ক্যাচ করে আওয়াজ করে একটা গাছের কাছে থেমে গেল। তার ভাড়া মিটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে কয়েক পা হাঁটলেই তরুণদের বাড়ি। আমরা দুজনেই হাঁটতে শুরু করলাম। বলছি, তোদের গ্রামে এত অন্ধকার কেন রে? গ্রামে কি আলো নেই? আমি তো আসছি আজ প্রায় 10 বছর পর, তবে বিদ্যুৎ এখানে এখনো ঢোকেনি। আমরা দুজন হনহন করে হেঁটে চললাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম তরুণদের গ্রামের বাড়িতে। একটা প্রকাণ্ড গাছের নিচে একচালা ঘর, সামনে উঠোন। ভেতরে ঢুকে তরুণ তার কাকাকে ডাকতে লাগলো, কাকা, ও কাকা, কোথায় গো? আমি তরুণ এসেছি, একবার আলোটা নিয়ে বাইরে বেরিয়ে এসো দেখি। তরুণের এমন ডাকে তার কাকা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। ভদ্রলোকের বেশ বয়স হয়েছে, মুখের চামড়ায় ঝুল পড়েছে, মাথায় কাঁচা পাকা চুল। সে এসে আলোটা ধরতেই বলে উঠল, এ রে বাপ, এমন করে ডাকিস? কাকা, আমি তরুণ গো। ও বাবা তরুণ, দেখো দেখি এত রাতে তুই কোনো খোঁজ খবর না দিয়ে কোথা থেকে এলি বল দেখি। হ্যাঁ, তাড়াহুড়োর মাঝে তোমাকে কিছু জানানো হয়নি। আর এই হলো আমার বন্ধু। আমরা কটা দিন এখানে থাকবো, এখানকার কিছু কাজ মিটিয়ে তারপর ফিরবো। আগে বলো তো, রাতের কিছু খাবার আছে? আমাদের যে বড় খিদে লেগেছে। আগে তোরা ঘরে আয়, আমি খাবারের ব্যবস্থা করছি। দেশি মুরগির ডিম আছে, তা দিয়ে ঝোল করে দিচ্ছি। হাত মুখ ধুয়ে নিয়ে বস, আমি এক্ষুনি সব ব্যবস্থা করি। কিছুক্ষণ পর কাকা গরম ভাত আর ডিমের ঝোল নিয়ে এলো। তা দিয়ে খাবার শেষ করে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালে আমরা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখব বলে। চারপাশটা দেখতে দেখতে আমরা গ্রামের হাটে এসে পৌঁছালাম। হাটে ভিন্ন ভিন্ন জিনিস সাজিয়ে বসেছে দোকানিরা। এমন হাট আমার জীবনে দেখা এই প্রথম। কত রকমের তাজা সবজি, মাছ, আরো কত জিনিস দেখে মন ভরে উঠেছিল। ক্রেতা বিক্রেতা, হাঁকডাক, দরদাম সব কানে আসছিল আমাদের। এদিক ওদিক দেখতে দেখতে আমরা নবী কাকার দোকানের সামনে গেলাম। সেখানে গিয়ে দাঁড়াতেই কাকা তরুণকে দেখে চিনতে পেরে বলে, কে রে? তরুণ বলে মনে হচ্ছে না? হ্যাঁ কাকা, আমি তরুণ। তা বেটা, তুই দিয়ে এতদিন পর এখানে এলি রে? এতদিনে তোর এই বুঝি গ্রামের কথা মনে ধরলো? না গো কাকা, এখন আর সময় পাই না গো। কিছু কাজ নিয়ে কটা দিন ছুটি নিয়ে চলে এলাম। তা বাপ,
ভালোই করেছিস। তা এখন কটা দিন থাকবি তো এখানে? হ্যাঁ গো, এখন আছি কটা দিন। আর এই হলো আমার বন্ধু, ওকেও নিয়ে এলাম আমাদের গ্রামটা দেখাবো বলে। তা ভালোই করছস। তা কেমন দেখছিস এতদিন পর আমাদের গ্রামটারে? তা ভালোই লাগছে গো, ছোটবেলার সব স্মৃতিগুলো আবার যেন তাজা হয়ে উঠছে। এতদিন পরে যখন এসেছিস তবে তোকে না খাইয়ে আর ছাড়ছি না। আজ রাতে তোদের দুজনেরই নেমন্তন্ন রইল আমার বাড়ির ভোজের। আগে ছোটবেলায় তো কত যেতিস আমার বাড়িতে, তোর কাকিমার থেকে কত আবদার করে খেতিস। তোর কাকিমা শুনলে খুব খুশি হইবে। আজকে এই গরিব কাকার বাড়িতে দুটি খাবি। আরে কাকা, তুমি আবার এসব কেন করতে যাচ্ছ? যা বলছি শোন, আজ সন্ধে সন্ধে তোরা চলে আসবি। টুকলু মামা গল্প বলতে বলতে দেখলো কখন যেন তার দিদি ও জামাইবাবু পাশের বসে এক মনে তার গল্প শুনছে। সেদিন আমরা দুজন মিলে চললাম নবী কাকার বাড়ি। সেখানে পৌঁছে ওরা দেখল নবী কাকা বাড়ির টানা বারান্দায় একটা মাদুর বিছিয়ে বসে আছে। তার পাশে বসে আছে রামু জ্যাঠাই। ছোটবেলায় এই জ্যাঠাইকে তরুণ অনেকবার দেখেছে। রামু জ্যাঠা নবী কাকার খুবই কাছের বন্ধু। যদিও তিনি নবী কাকার থেকে বয়সে একটু বড়, তবুও ওদের বন্ধুত্ব খুবই নিবিড়। আর একপাশে কাকিকে দেখা গেল রান্নার কাজে ব্যস্ত। আমাদের দেখে নবী কাকা বাড়ির ভেতরে আসার আহ্বান জানালো। আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছি। দেখ না কে এসেছে। তোরা আসবি জেনে রামুদাও বলল সেও আসবে। হ্যাঁ, আমি তো চিনেছি, উনি তো আমাদের রামু জ্যাঠা। তা মামা, এতদিন পরে যে চিনতে পেরেছিস গায়ের পুরনো মানুষগুলোকে, তা দেখে খুবই ভালো লাগছে। আমি তরুণ ও তার গ্রামবাসীদের এই আলাপচারিতা অবাক দৃষ্টিতে দেখছিলাম। ওই মানুষগুলোর এই সহজ সরলতা তাদের মুখেই ফুটে উঠছে। আমরা দুজন তাদের পাশে গিয়ে বসলাম। চারপাশটা গুটগুটে অন্ধকার, তারই মাঝে এক চিলতে আলো জ্বলছে সেই নবী কাকার বাড়িতে। আমরা এদিক ওদিককার কথা বলতে বলতে রামু জ্যাঠার চোখে মুখে একটা কৌতূহল দৃষ্টি দেখতে পেলাম। তাকে দেখে তরুণ বলে উঠল, কি ব্যাপার রামু জ্যাঠা, তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? কি হয়েছে বলো? আমিও বলে উঠলাম, হ্যাঁ, আমাদের কাছে কিচ্ছু লুকাবেন না। রামুদা, বলেই দাও না, ওদের তো একটু গল্প শোনাও হবে। গল্প কি রে? ওরা নয় শহর থেকে এতদিন পরে এসেছে, তাই এখানকার খবরাখবর কিছু জানে না। তুই তো এই গায়েরই লোক, তুইও কি একে গল্প বলবি? আরে দাদা, আমাদের কাছে যেটা সত্যি ওদের কাছে গল্প তো হতে পারে, না বললে ওরা জানবে কি করে? ওদের দেখে তো মনে হয় না তরুণের কাকা ওদের কিছু বলেছে। তা তুমি বলো না। কি হয়েছে গো কাকা, কি বলবে বলো না। রামু জ্যাঠা কিছুক্ষণ বাতিটার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করে, এই গ্রামের উপর একটা বিপদ নেমে এসে আমরা সবাই খুব ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি রে। তোরা যে তেঁতুল গাছটা পেরিয়ে আলপথ ধরে এলি, তার পাশের জঙ্গলটার অন্ধকারে এই গ্রামের অনেক মানুষ হারিয়ে গেছে। মানুষগুলো যে কোথায় উবে যায়
কেউ বলতে পারি না আমরা। ওই গভীর জঙ্গলের মধ্যে কিছু রহস্য যেন লুকিয়ে আছে। সেই জঙ্গল এমন গভীর আর নিবিড় যে সকালেও কেউ সেখানে যেতে চায় না। এই কথার মধ্যে নবী কাকা বলে উঠল, আমি সেই কালো প্রেতকে নিজের চোখে দেখেছি। একদিন হাটের দোকান গুটিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। এত রাতে সাথে কাউকে সঙ্গে পাবো না জানতাম, তাই সেসব কথা না ভেবে একটা লণ্ঠন নিয়ে একাই বাড়ির পথ ধরলাম। কিছুটা চলার পর দেখলাম সেই জঙ্গলটা এসে পৌঁছেছি। সেখানে পৌঁছে আমি আরও সজাগ হয়ে উঠলাম। মনে জোর নিয়ে এগিয়ে চলতে চলতে অনুভব করলাম কে যেন একটা আমার সঙ্গেই হেঁটে চলেছে। আমি সেই শব্দটা পেয়ে আলোটা একটু উঁচু করে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকি। হঠাৎ আমার মনে হলো জঙ্গলের মধ্যে একটা কালো অবয়ব যেন আমার দিকেই তাকিয়ে আছে। তার উচ্চতা অনেক বেশি, চোখ দুটো লাল। আমি সেই দৃশ্যটা দেখে জোরে জোরে বলে উঠলাম, কে কে ওখানে? বেরিয়ে এসো বলছি। আমার কথা শুনে সেই অবয়বটা জট করে কোথায় যেন সরে গেল। আমি রাজভারী একজন মানুষ, অত সহজে ভয় পাই না। তাই সেদিন আর কোনো দিকে না তাকিয়ে ভগবানের নাম নিতে নিতে সোজা এসে বাড়িতে ঢুকে গেলাম। তোমাদের মুখে এসব শুনে যে আমারও কেমন ভয় ভয় করছে গো। আমরা এবার রাতে ফিরবো কি করে গো? আমি বলি কি, কথা বলতে বলতে তো অনেক রাত হলো, আজ আর গিয়ে কাজ নেই। তোরা বরং আজ এখানেই খেয়ে দে, এখানেই শুয়ে পড়। কাল সকালবেলা চলে যাস খন। তোর কাকাকে তো বলেই এসেছিস। না না কাকা, আমরা তো দুজনেই আছি, আমরা ঠিক চলে যাব, তুমি চিন্তা করো না। তোমরা যখন শুনবেই না তবে আর কি। বলছি শোনো গো, ওদের খাবারটা দিয়ে দাও, ওরা আবার বাড়ি ফিরবে। আমরা দুজন সেখান থেকে খাওয়া দাওয়া করে একটা টর্চ নিয়ে বেরোলাম। তবে নবী কাকা অনেকবার জোর করেছিল আমাদের একটু এগিয়ে দেবে বলে, কিন্তু আমরা রাজি হইনি। শুধু শুধু তাদেরকে আবার ব্যস্ত করার কি দরকার। কিছুটা হাঁটতে হাঁটতে আমরা ওই জঙ্গলটার পথে এসে পড়লাম। আমরা দুজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চললাম। সেদিন হঠাৎ আমাদের মনে হলো কেউ যেন ওই অন্ধকারটায় দাঁড়িয়ে আছে। ওটা কি রে, তুই দেখতে পাচ্ছিস? তারপর তরুণ একটা হাত তুলে ওই অন্ধকারটায় কি যেন দেখতে থাকে। আমি সেই দিকে তাকিয়ে টর্চ চালিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। কিন্তু সেদিন তরুণ বারবার বলছিল, ওই যে দেখ দেখ, লাল চোখ, দেখ না দেখ। আমাদের পা যেন আর নড়ছে না। ওদিকে দেখ, ওদিকে জঙ্গলের ওদিকে কে যেন তাকিয়ে আছে, সে আমাদের দিকেই দেখছে। একটা ঠান্ডা হাওয়া যেন আমাদের ঘিরে ধরল। আমরা দুজনে এক পা করে সেদিকে যেতে থাকলাম। সামনের দিকে এগিয়ে এবার আমি সেই প্রেত মূর্তিকে স্পষ্ট দেখতে পেলাম। ও বাবা, কি ভয়ঙ্কর সেই রূপ! সে কথা ভাবলে আজও আমার গা শিউরে ওঠে। আমরা দুজনে জোরে চিৎকার করে ডাকতে থাকলাম। আমরা বুঝেছিলাম
আমরা দুজন যতক্ষণ একসাথে আছি সেই অবয়ব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি কোথায় আছো? আমাদের বাঁচাও, বাঁচাও! তারপর আমাদের হঠাৎ মনে হলো সেই অবয়বটা আমাদের ঘিরে পাক খাচ্ছে, আর কেমন যেন একটা খসখস শব্দ আমাদের কানে আসছিল। এরপর আমরা জোরে জোরে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমাদের দম ফুরিয়ে আসলেও আমরা কোনো মতেই থামলাম না। এতক্ষণে আমরা বুঝলাম বেশ কিছু মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা বুঝলাম আমাদের চিৎকার শুনেই তারা এগিয়ে আসছে। তারা আমাদের সামনে আসতেই আমরা দুজন মাটিতে লুটিয়ে পড়লাম, যেন কোনো জোর আমাদের পায়ে সেদিন ছিল না। পরের দিন সকালে ওদের ক্যান ফিরে ওরা দেখল ওরা ওদের কাকার বাড়িতেই শুয়ে আছে। সেই রাতে ওদের সাথে কি হয়েছিল ওরা সব বলতে থাকে। আগের দিনের সব কথা শুনে ওরা তো অবাক। বাবা, তোদের তো খুব সাহস! তোদের আওয়াজ শুনে আমরা কিছু মানুষ একসাথে হয়ে তোদের আওয়াজের দিকে এগিয়ে চললাম। সেখানে তোদের পরে থাকতে দেখে ধরাধরি করে এনে এখানে শুয়ে দিলাম। যাক, তোরা তো সুস্থ আছিস, এই অনেক। এই দুঃসাহস তোরা আর কখনো দেখাস না। দুদিনের জন্য এখানে এসে যদি একটা অঘটন ঘটে যেত, বাড়ির সবাইকে আমি কি জবাব দিতাম বল দেখি? এই জঙ্গলে তেনারা থাকেন। শুনেছিলাম বহুকাল আগে এক ভণ্ড বাবা এইখানে বাসা গেড়েছিল। তিনি নাকি কিসব প্রেত টেত নামাতেন। যদিও সে বেশি দিন সেখানে থাকেনি, তবে সে চলে যাওয়ার পরই এই উপদ্রব এই জঙ্গলে শুরু হয়েছে। তাই রাত বাড়লেই ওই রাস্তা আমরা মারাই না। তোরা বাবা কাজকর্ম যা যা আছে সেরে তাড়াতাড়ি ফিরে যা। তোরা এখানকার আদব কায়দা জানোস না। বাসে কোন অঘটন ঘটে তার থেকে ভালো তোরা ফিরেই যা। এরপর আমরাও বেশি দিন থাকিনি সেখানে। সব কাজ মিটিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছিল তারা আজও আছে। বল তো দেখি, তোদের কেমন লাগলো আমার এই ভূত দেখার অভিজ্ঞতা? বাবা, আমাদের তো ভয়ে কাঁটা দিয়ে উঠেছে সারা শরীরে। দেখেছিস তো কেন আমি বলি বারবার রাত বেরোতে একা একা বন জঙ্গলে যেতে না। বাবা, আর চাই? টুকলু মামার ভূত দেখার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো? তবে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ভূতের গল্পের সাথে।